প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা গ্রহণ করবে। আশা করি আল্লাহর অশেষ রহমতে পরিবারের সকল সদস্য সহ তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানের উপর একটি ক্লাস নিয়ে। ক্লাসের শুরুতে উপস্থিত সবাইকে এবং যারা ক্লাস দেখছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানের উপরে একটি ক্লাস নিব। আমি আজকের ক্লাসটা কি হবে, কোন অধ্যায় থেকে নেওয়া হবে, এই পাঠ শিরোনামটা বের করার জন্য আমি তোমাদের সামনে একটি চিত্র উপস্থাপন করেছি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একটি মা হাতি থেকে কিভাবে একটা বেবি হাতি তৈরি হলো। আমরা জানি প্রত্যেকটা জীবের জন্ম একটা কোষ থেকে। উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে সেই কোষটি হলো জাইগোট। তোমরা প্লেটে বা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জাইগোট নামক একটা কোষ থেকে একের পর এক নতুন নতুন কোষ তৈরি হয়ে হাতির একটা ভ্রূণ তৈরি হয়েছে। ভ্রূণটা বৃদ্ধি পেয়ে একটি বেবি হাতি তৈরি করেছে। আবার একই ধারাবাহিকতায় বেবি হাতিটা একসময় মা হাতিতে পরিণত হয়েছে। তাহলে এই জাইগোট নামক একটা কোষ থেকে একটি পরিণত ও মা হাতি তৈরির নৈপথ্যে কোন জৈবিক প্রক্রিয়াটা দায়ী? এই ধরনের প্রশ্ন যদি আমি তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমরা অবশ্যই বলবে যে এটা হওয়ার পেছনে যে জৈবিক প্রক্রিয়াটি দায়ী সেটি হলো কোষ বিভাজন। হ্যাঁ, সত্যিই তাই। কোষ বিভাজনের কারণেই এককোষী জাইগোট থেকে বহুকোষী একটা বড় হাতি তৈরি হয়েছে। আজকে তোমাদের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম সেল ডিভিশন, সেই অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তাহলে আসো আমরা একটু দেখে নেই যে এই অধ্যায়ের শিখন ফল কি কি আছে, অর্থাৎ এই অধ্যায় পাঠ শেষে কোন বিষয়গুলো সম্পর্কে আমরা অবহিত হব সেটা আমরা একটু জেনে নেই। এই অধ্যায় পাঠ শেষে আমরা কোষ বিভাজনের ধারণা ব্যাখ্যা করতে পারব, কোষ বিভাজনের প্রকারভেদ বর্ণনা করতে পারব, মাইটোসিস ব্যাখ্যা করতে পারব, মাইটোসিস পর্যায় সমূহ বর্ণনা করতে পারব, জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব, মিওসিস ব্যাখ্যা করতে পারব, জনন কোষ উৎপাদনে মিওসিসের তাৎপর্য ব্যাখ্যা করতে পারব, জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান উপলব্ধি করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শিখন ফলগুলোর মধ্যে আজকের ক্লাসে আমরা প্রথম কয়েকটা শিখন ফল নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নেই যে আজকের যে মূল আলোচনার বিষয়টা কোষ বিভাজন, সেই কোষ বিভাজন কাকে বলে বা কোষ বিভাজনটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা হর হামেশাই একের পর এক কোষগুলো কিন্তু নতুন নতুন কোষ তৈরি করছে।
যে কোষটা বিভাজিত হচ্ছে সেটাকে বলে মাতৃকোষ, আর মাতৃকোষ বিভাজিত হয়ে যে 2 বা ততোধিক নতুন কোষ তৈরি করছে তাকে আমরা বলবো অপত্য কোষ। তাহলে এই মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকেই বলা হয় কোষ বিভাজন। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে বলবো যে জৈবিক প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 2 বা ততোধিক নতুন কোষ উৎপন্ন হয় তাকে বলে কোষ বিভাজন। আমরা সংজ্ঞাটা জেনে নিলাম। এবার আসা যাক কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে। কোষ বিভাজন 3 রকম: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই 3 রকম কোষ বিভাজনের মাইটোসিসটা নিয়ে তোমাদের বইতে বিস্তারিত আলোচনা করা আছে। অ্যামাইটোসিস এবং মিওসিস নিয়ে খুব সামান্য আলোচনা করা আছে। একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে তোমরা মিওসিস সম্পর্কে বিস্তারিত শিখবে। তোমাদের শিখন ফল অনুযায়ী আমি এই মাইটোসিস কোষ বিভাজনটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমে আসা যাক এই 3 প্রকার কোষ বিভাজনের সংজ্ঞা নিয়ে, বা এই 3 প্রকার কোষ বিভাজন বলতে কি বোঝায় সেই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। অ্যামাইটোসিস। আমরা যদি অ্যামাইটোসিস শব্দটাকে ভাঙি তাহলে এতে অ্যাবসেন্ট মাইটোসিস। আমরা জানি যে মাইটোসিস একটা কোষ বিভাজনের নাম, তার মানে অ্যামাইটোসিস শব্দের অর্থটা দ্বারা এরকম যে মাইটোসিস অ্যাবসেন্ট। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন আদিকোষী জীবে ঘটে। আমরা আদিকোষী জীবের উদাহরণ হিসাবে আমরা ব্যাকটেরিয়ার কথা বলতে পারি। এখানে দেখতে পাচ্ছ যে একটা ব্যাকটেরিয়া কোষ থেকে 2টো ব্যাকটেরিয়া কোষ তৈরি হয়েছে, এবং দেখো এই মাতৃ ব্যাকটেরিয়া কোষটা যেমনটি আছে এই অপত্য ব্যাকটেরিয়া কোষগুলোও কিন্তু তেমনটি আছে। এবং এখানে কিন্তু কোষটা দেখো সরাসরি 2 ভাগ হয়ে 2টো কোষে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াটা কিভাবে হয়েছে আমি খুবই সংক্ষেপে বলছি। আদি কোষে কোনো প্রকৃত নিউক্লিয়াস থাকে না, এটা তোমরা জানো। আদি কোষে শুধুমাত্র একটা ডিএনএ সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এখানে দেখতে পাচ্ছ এটাই হলো সেই ডিএনএ। অ্যামাইটোসিস কোষ বিভাজনের শুরুতে যে ঘটনাটি ঘটবে সেটা হলো এই ডিএনএটা রেপ্লিকেশন করবে, অনুলিপন করবে বা প্রতিলিপি সৃষ্টি করবে, করে 2টা ডিএনএ তৈরি করবে, কোষের মাতৃ ব্যাকটেরিয়ার 2 প্রান্তে চলে যাবে। এরপর মাতৃ ব্যাকটেরিয়াম কোষের মাঝখানে গভীর খাস তৈরি হয়ে হয়ে একসময় ব্যাকটেরিয়াটা 2টো ভাগে ভাগ হয়ে যাবে এবং 2টো অপত্য কোষের জন্ম দিবে। এই ধরনের কোষ বিভাজনের সাথে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের বেশ মিল আছে। যেমন মাইটোসিস কোষ বিভাজনেও একটা মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষ তৈরি হয়। অপত্য কোষের গুণাগুণ একদম মাতৃকোষের মতো হয়। এখানেও কিন্তু এমনটি ঘটেছে। দেখো যে একটি মাতৃকোষ থেকে সমগুণ সম্পন্ন 2টা অপত্য কোষ তৈরি হয়েছে, কিন্তু এটা মাইটোসিস না। কারণ মাইটোসিস প্রকৃত কোষে ঘটে এবং মাইটোসিসে নিউক্লিয়াসটা ধাপে ধাপে ভাগ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আদি কোষে কোনো নিউক্লিয়াস নেই। এখানে জেনেটিক ম্যাটেরিয়ালসটা সরাসরি অনুলিপনের মাধ্যমে 2টা জেনেটিক ম্যাটেরিয়ালস তৈরি করেছে, আর কোষটা সরাসরি দেখো ভাগ হয়েছে। কাজে ফলাফলটা মাইটোসিসের মতো হলেও প্রক্রিয়াটা কিন্তু মাইটোসিস নয়। এ কারণেই এই কোষ বিভাজনটার নাম হয়েছে অ্যামাইটোসিস। তাহলে আমি সংজ্ঞাটা কি বলবো? আমি সংজ্ঞাটা বলবো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি আদি প্রকৃতির মাতৃকোষ
সরাসরি বিভাজিত হয়ে দুটি সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, অ্যামাইটোসিসের সংজ্ঞা দিতে গিয়ে কিন্তু আমরা মাইটোসিসের সংজ্ঞাটাও একটু আলোচনা করেছি। মাইটোসিস কোষ বিভাজনের আরেক নাম সমীকরণিক বিভাজন, ইকুয়েশনাল ডিভিশন। এটা প্রকৃত কোষীয় জীবে ঘটে। যে সমস্ত জীবের কোষ প্রকৃত, সেটা এককোষী হোক আর বহুকোষী হোক, সেখানে মাইটোসিস ঘটে। বহুকোষী জীবের ক্ষেত্রে এই মাইটোসিস প্রক্রিয়ায় তাদের দৈহিক বৃদ্ধি ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় বহুকোষী জীবে কোষের সংখ্যা 1 থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এভাবে জ্যামিতিক হারে বাড়তে থাকে। এবার আসা যাক মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কাকে বলে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটি একটি মাতৃকোষ, ডিপ্লয়েড মাতৃকোষ। ডিপ্লয়েড মাতৃকোষ বলতে আমরা এখানে বুঝে নিলাম যে 2 সেট ক্রোমোজোম আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম 2টা 2টা করে আছে। এটা যদি মানুষের কোষ হয় তাহলে এখানে 2 সেট ক্রোমোজোম আছে, অর্থাৎ 23টা 23টা, মোট 46টা ক্রোমোজোম আছে। 23টা ক্রোমোজোমের 2টা সেট আছে, এই জন্য আমরা বলছি ডিপ্লয়েড। এখানে দেখতে পাচ্ছ একটা মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষ তৈরি হয়েছে। অপত্য কোষগুলোও কিন্তু ডিপ্লয়েড। তার মানে কি? তার মানে হলো যে মাতৃকোষের মধ্যে 2 সেট ক্রোমোজোম আছে, অপত্য কোষের মধ্যেও 2 সেট ক্রোমোজোম আছে। অর্থাৎ আমরা ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, এমনকি কোনো গুণাগুণেরও পরিবর্তন ঘটবে না। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষ তৈরি হয়, যাদের ক্রোমোজোম সংখ্যা এবং গুণাবলী মাতৃকোষের অনুরূপ, তাকে মাইটোসিস বলে। এই মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভাজন হবে একবার, ক্রোমোজোম বিভাজন হবে একবার। আমরা মাইটোসিসের সংজ্ঞাটা জেনে নিলাম। এবার আসা যাক মিওসিস কোষ বিভাজন। এটিও কিন্তু প্রকৃত কোষীয় জীবে ঘটে। মিওসিস শব্দের অর্থ হচ্ছে রিডিউস হওয়া, হ্রাস পাওয়া, এবং এইটা নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে জাইগোটে ঘটে, আর উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে এটা জনন মাতৃকোষে ঘটে। নিম্ন শ্রেণীর জীবে এই মিওসিসটা হবার উদ্দেশ্য হলো স্পোর তৈরি করা, হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে বংশ বৃদ্ধি করা। আর উচ্চতর জীবে এই মিওসিসটা হয় জনন মাতৃকোষে, এবং জনন মাতৃকোষে মিওসিস হয়ে জনন কোষ তৈরি করে, আর এই জনন কোষের মাধ্যমে তারা যৌন জনন পদ্ধতিতে বংশ বৃদ্ধি করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পেরেছ যে মিওসিস কোষ বিভাজনটা আসলে বংশ বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আমরা নিম্ন শ্রেণী জীবের ক্ষেত্রেও দেখলাম যে জাইগোটে মিওসিস ও স্পোর তৈরি হয়, সেই স্পোর দিয়ে তারা বংশ বৃদ্ধি করে। আবার আমরা উচ্চতর জীবের ক্ষেত্রে দেখলাম জনন মাতৃকোষে মিওসিস হয়ে গ্যামেট তৈরি হয়, যে গ্যামেট দিয়ে তারা যৌন মিলনের মাধ্যমে বংশ বৃদ্ধি করে থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা মাতৃকোষ, এটা ডিপ্লয়েড, আর এখানে 4টা অপত্য কোষ তৈরি হয়েছে, যেটা হ্যাপ্লয়েড। অর্থাৎ এখানে যদি 2 সেট ক্রোমোজোম থাকে, এখানে 1 সেট ক্রোমোজোম থাকবে। ছবিতে যেহেতু টুয়াইস n = 2, অর্থাৎ টুয়াইস n এর মান হলো 2টা ক্রোমোজোম দেখানো হয়েছে,
অতএব এনের মান হবে একটা ক্রোমোজোম। কিন্তু যদি এটা মানুষের কোষ হতো, মানুষের যদি জনন মাতৃকোষ হতো, তাহলে এখানে ক্রোমোজোম থাকতো 23 জোড়া, অর্থাৎ 46টা, অর্থাৎ 23টা ক্রোমোজোমের 2টা সেট। আর এখানে এই 4টা কোষের প্রত্যেকটাতে 23টা করে ক্রোমোজোম থাকতো। তাহলে এখানে যদি মানুষের ক্ষেত্রে 2n = 46 হয়, তাহলে n = হবে 23। অর্থাৎ এই বিভাজনে আমরা আগের বিভাজনগুলো থেকে ভিন্নতা দেখতে পাচ্ছি। সেটা হলো যে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়েছে, এটা একটা ভিন্নতা। আর একটা ভিন্নতা দেখতে পাচ্ছি, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থেকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়েছে, অর্থাৎ ক্রোমোজোম হ্রাস পেয়েছে। যেহেতু এই বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হ্রাস পায়, এই জন্যই কিন্তু এই বিভাজনের নাম রাখা হয়েছে মিওসিস। আমি মাইটোসিস সময় বলেছি যে মাইটোসিসে কোষটা একবার বিভাজন হয়, ক্রোমোজোম একবার বিভাজন হয়, নিউক্লিয়াস একবার বিভাজন হয়। কিন্তু দেখো এখানে কোষটা কিন্তু 2বার বিভাজন হবে। প্রথমে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হলো, আবার দেখো প্রতিটা থেকে আবার 2টা করে হবে। আবার নিউক্লিয়াসও 2বার বিভাজন হবে। এখান থেকে এই 2টা কোষ তৈরি হওয়ার সময় একবার, আর এখানে এই কোষগুলো থেকে এই 2টা করে কোষ তৈরি হবার সময় আরেকবার। অর্থাৎ নিউক্লিয়াস 2বার বিভাজন হয়, কোষ 2বার বিভাজন হয়, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজন হয়। তাহলে আমরা মিওসিসের সংজ্ঞায় বলবো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষী জীবে একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে ক্রোমোজোমের একবার এবং নিউক্লিয়াসের 2বার বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াসটা ধাপে ধাপে বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করে, যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক এবং গুণাবলীও কিছুটা মাতৃকোষ থেকে পাল্টে যায়। এই কোষ বিভাজনটাই হলো মিওসিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় একটু খেয়াল করো, দেখো মিওসিস প্রক্রিয়ায় যে 4টা কোষ তৈরি হলো, এই 4টা কোষের যে গুণাবলী তাও কিন্তু মাতৃকোষ থেকে কিছুটা পাল্টে যায়। আর এই 4টা কোষ কিন্তু গ্যামেট, আর এই গ্যামেটগুলো যখন মিলিত হয়ে নতুন বংশধর তৈরি করবে, তাহলে ওই বংশধরের মধ্যেও কিন্তু আমরা একটু ভিন্নতা দেখতে পাব। আমরা দেখেছি যে একই বাবা মা, তার যদি 4, 5 বা 6 বা একাধিক সন্তান থাকে, তাহলে সন্তানগুলো কিন্তু ভিন্ন রকমের হয়। এই ভিন্ন রকম হওয়ার পেছনে কিন্তু কারণ হলো এই যে মিওসিস প্রক্রিয়ায় যখন জননকোষ তৈরি হয়, তখন এই জননকোষের মধ্যে তাদের ক্রোমোজোমের যে গুণাবলী তা কিছুটা পাল্টে যায়। এই গ্যামেটের মিলনের মাধ্যমে যে বংশধর তৈরি হয়, সেই বংশধরও কিন্তু বৈচিত্র্য সম্পন্ন হয়। অর্থাৎ মিওসিস জীবের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে। আমরা 3 ধরনের কোষ বিভাজনের সংজ্ঞা আলোচনা করলাম। তোমাদের শিখন ফল অনুযায়ী মাইটোসিস কোষ বিভাজনটা আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে। আমরা একটু আগেই মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা জেনেছি যে একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ তৈরি হবে, যেখানে নিউক্লিয়াস একবার বিভাজন হবে, ক্রোমোজোম একবার বিভাজন হবে, এবং যে 2টা অপত্য কোষ তৈরি হবে তাদের ক্রোমোজোম সংখ্যা ও গুণাবলী মাতৃকোষের অনুরূপ থাকবে।
এখন একটি মাতৃকোষ থেকে কিভাবে মাইটোসিস প্রক্রিয়ায় দুটি অপত্য কোষ তৈরি হলো, এটি আমাদের আলোচনার বিষয়। আর এই আলোচনাটা আমরা সুন্দরভাবে ধাপে ধাপে করব। এই জন্য আমি প্রথমে একটা ছক দেখিয়ে নিচ্ছি। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা প্রথমে বড় দুইটা ধাপে ভাগ করব। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে আবার 5টা ধাপে আমরা ভাগ করব: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। শিক্ষার্থীবৃন্দ, মাইটোসিস কোষ বিভাজনের শুরুতে হবে ক্যারিওকাইনেসিস, আর ক্যারিওকাইনেসিসের ধারাবাহিক বা পর্যায়ক্রমিক 5টি ধাপ হল প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে মাইটোসিস শুরু মানে ক্যারিওকাইনেসিস শুরু, আর ক্যারিওকাইনেসিস শুরু মানে প্রোফেজ শুরু। অর্থাৎ কথাটা দাঁড়ালো মাইটোসিস শুরু মানে প্রোফেজ শুরু। আমরা এবার চলে আসব ক্যারিওকাইনেসিস নিয়ে, যেহেতু মাইটোসিসের প্রথম বড় পর্যায়টা হলো ক্যারিওকাইনেসিস। ক্যারিও শব্দের অর্থ নিউক্লিয়াস, কাইনেসিস শব্দের অর্থ ভাগ হওয়া। অর্থাৎ ক্যারিওকাইনেসিস শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো নিউক্লিয়াসের বিভাজন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা একটা কোষ, একটা নিউক্লিয়াস, আর এটা একটা কোষ কিন্তু দুইটা নিউক্লিয়াস। একটা কোষের মধ্যেই একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হয়েছে। তার মানে কোষের সংখ্যা বাড়েনি, কোষের মধ্যে নিউক্লিয়াসটা ভাগ হয়ে নিউক্লিয়াসের সংখ্যা বেড়েছে। এটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। অর্থাৎ সংজ্ঞাটা হবে মাইটোসিস কোষ বিভাজনের শুরুতে একটি কোষের মধ্যে একটি নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। এই দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর এই ক্যারিওকাইনেসিসই 5টি পর্যায়ক্রমিক ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। যে 5টি পর্যায়ক্রমিক ধাপের প্রথম ধাপটা ছিল প্রোফেজ। আমরা এখন প্রোফেজ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছ নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো যে তন্তুগুলো থাকে এগুলোকে ক্রোমোজোম বলে। এক এক প্রজাতির নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা সুনির্দিষ্ট। মাইটোসিস কোষ বিভাজন শুরু মানে প্রোফেজ ধাপ শুরু। তাহলে প্রোফেজ ধাপের আগে মাতৃকোষের নিউক্লিয়াসটার অবস্থাটা কেমন ছিল সেটা একটু জেনে নেওয়া যাক, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, প্রোফেজ শুরুর আগে যখন কোষটা বিশ্রামরত অবস্থায় থাকে, নিউক্লিয়াসটা বিশ্রামরত অবস্থায় থাকে, তখন নিউক্লিয়াসটা বড় থাকে। তার মধ্যে যে সুতাগুলো আছে, ক্রোমাটিনগুলো আছে, এরা লম্বা সরু সুতার মতো হয়, অস্পষ্ট হয়। কয়টা সুতা আছে বোঝা যায় না। নিউক্লিয়াসের মধ্যে সুতাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা বোঝা যায়, কিন্তু কয়টা সুতা আছে এটা গণনা করা সম্ভব হয় না। সুতাগুলোকে অস্পষ্টভাবে লম্বা সরুভাবে বোঝা যায়। স্পষ্ট নিউক্লিওলাস থাকে। যখনই নিউক্লিয়াসের ওই ক্রোমাটিনগুলো পেঁচিয়ে মোটা এবং খাটো হতে থাকবে, জল বিয়োজন করতে থাকবে, সেই জল বিয়োজনের মাধ্যমে ক্রোমোজোমের কয়েলিং অর্থাৎ মোটা এবং খাটো হওয়ার প্রক্রিয়া দিয়েই শুরু হবে প্রোফেজ।
যতক্ষণ ক্রোমাটিনগুলো জল বিয়োজন শুরু করলো না, যতক্ষণ ক্রোমোজোমগুলো পেঁচানো শুরু করলো না, ততক্ষণ প্রোফেজ শুরু হলো না। তার মানে আমি তোমাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি যে ক্রোমাটিনগুলোর জল বিয়োজন এবং পেঁচানোর মাধ্যমেই প্রোফেজ শুরু হয়, আর ক্রোমাটিনগুলো পেঁচানোর কারণে ধীরে ধীরে মোটা খাটো হতে থাকে, একে অপর থেকে সরে আসতে থাকে এবং আস্তে আস্তে তাদের অস্তিত্বটা বোঝা যেতে থাকে। এখানে দেখতে পাচ্ছ এটা হলো প্রোফেজের প্রথম অবস্থা, এবং উপরের দিকের ছবিগুলো হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর নিচের দিকের ছবিগুলো হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে। প্রথম অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম কয়টা আছে এটা বোঝা একদমই যায় না। শেষের অবস্থায় ক্রোমোজোমগুলো প্রথম অবস্থা থেকে আরও পেঁচিয়ে মোটা এবং খাটো হয়, এবং প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে যায়। আমি তোমাকে এখানে একে একটা বিষয় দেখাচ্ছি। দেখো যে প্রোফেজের প্রথম দিকে যে ক্রোমোজোমটা ছিল সেটা কিন্তু এরকম একটা সুতার মতো দেখা যাচ্ছিল, আর প্রোফেজের শেষ অবস্থায় এই ক্রোমোজোমের যে সুতা সেন্ট্রোমিয়ার ছাড়া এই ক্রোমোজোমের বাহু লম্বালম্বিভাবে দুই ভাগ হয়েছে। এই যে লম্বালম্বিভাবে দুই ভাগ হয়েছে এটাকে আমরা বলছি ক্রোমাটিড। প্রত্যেকটা ক্রোমোজোম কোষ বিভাজনের সময় দুটা ক্রোমাটিডে বিভক্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রোফেজের বৈশিষ্ট্যগুলো আবার একটু রিভিউ করি। প্রোফেজ দশার শুরুতেই ক্রোমোজোমগুলোতে জল বিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলি পেঁচিয়ে মোটা এবং খাটো হতে থাকে। 2 নম্বর, নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা থাকবে, নিউক্লিওলাস স্পষ্টভাবে দৃশ্যমান হবে। প্রোফেজের শেষ দিকে ক্রোমোজোমগুলো আরও মোটা এবং খাটো হবে, এবং প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বাভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাবে। আমরা পরের স্লাইডে চলে যাই। প্রোফেজের পরবর্তী ধাপ প্রো মেটাফেজ। এটা আসলে মেটাফেজের আগের ধাপ, এজন্যই এর নামটা হয়েছে প্রো মেটাফেজ। আমরা এই প্রো মেটাফেজে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো আরও মোটা এবং খাটো। প্রোফেজ দশায় ক্রোমোজোমগুলো যতটা মোটা খাটো ছিল, প্রো মেটাফেজ দশায় আরও বেশি মোটা এবং খাটো। প্রো মেটাফেজে ক্রোমোজোমগুলোকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তারা একে অপর থেকে আলাদা, এবং প্রত্যেকটা ক্রোমোজোম স্পষ্টভাবে যে দুইটা ক্রোমাটিডে বিভক্ত তা কিন্তু প্রো মেটাফেজে দেখা যাচ্ছে। আমরা প্রোফেজে দেখেছিলাম যে নিউক্লিয়ার পর্দাটা অক্ষত ছিল, কিন্তু আমরা প্রো মেটাফেজে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার পর্দাটা ভাঙতে শুরু করেছে, এবং এই প্রো মেটাফেজ দশাতেই নিউক্লিয়ার পর্দা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে এবং এই ক্রোমোজোমগুলো সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে পড়বে। আমরা আরেকটা নতুন বিষয় দেখতে পাচ্ছি যে দুই মেরু থেকে তন্তুময় একটা যন্ত্রের আবির্ভাব ঘটেছে, যেটা কিন্তু প্রোফেজ দশায় ছিল না। তার মানে মেটাফেজ দশার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো দুই মেরু থেকে প্রোটিন নির্মিত তন্তুময় একটা যন্ত্রের আবির্ভাব ঘটে, যাকে মাকু যন্ত্র বলে। এই যন্ত্রে দুই ধরনের তন্তু আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে তন্তুটা,
এই তন্তুটা কিন্তু এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত চলে গেছে। এর সাথে কিন্তু ক্রোমোজোমের কোনো কানেকশন নাই, সেন্ট্রোমিয়ারের কোনো সংযোগ নাই। এই তন্তুটাকে আমরা বলবো মাকু তন্তু বা স্পিন্ডল ফাইবার। আর এই তন্তুটা দেখো এই মেরু থেকে এসে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়েছে, আবার দেখো এই তন্তুটা এই মেরু থেকে এসে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়েছে। এই তন্তুটাকে কিন্তু আমরা বলবো ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল ফাইবার বা আকর্ষণ তন্তু। তাহলে এই দুই মেরু থেকে আকর্ষণ তন্তুগুলো এসে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হবে। আর যে তন্তুগুলো এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত বিস্তৃত থাকবে, সেন্ট্রোমিয়ারের সাথে কোনো কানেকশন থাকবে না, ওই তন্তুগুলোকে আমরা বলবো স্পিন্ডল তন্তু। তাহলে স্পিন্ডল তন্তু যোগ আকর্ষণ তন্তু ইজিক্যাল টু স্পিন্ডল যন্ত্র, অর্থাৎ মাকু যন্ত্র। প্রাণী কোষের বেলায় এই মাকু যন্ত্রটা তৈরি হবে সেন্ট্রিওল থেকে। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে দুই মেরুতে যে সেন্ট্রিওল আছে, সেই সেন্ট্রিওল থেকে রশ্মির মতো দেখো তারা বিচ্ছুরিত হয়েছে এবং রশ্মির মতো তারা ছড়িয়ে পড়েছে। এটাকে বলা হয় স্টার রশ্মি। এই প্রাণী কোষের বেলায় এই সেন্ট্রিওল থেকে এই মাকু যন্ত্রের উৎপত্তি ঘটে। নিউক্লিওলাসটাকে আমরা প্রোফেজ দশায় স্পষ্ট দেখেছিলাম, কিন্তু এই নিউক্লিওলাসটা প্রোমেটাফেজ দশায় আস্তে আস্তে ভাঙতে শুরু করবে এবং এই প্রোমেটাফেজ দশাতেই সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। প্রোমেটাফেজ দশা যখন শেষ হয়ে যাবে তখন আর কোনো নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস দেখা যাবে না। আরেকটা বিষয় একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোফেজ দশায় এই ক্রোমোজোমগুলো কিন্তু নিউক্লিয়ার পর্দার দিকে বা মাঝে, অর্থাৎ যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকত, কিন্তু প্রোমেটাফেজে এই ক্রোমোজোমগুলো কোষের মাঝামাঝি আসতে শুরু করে। এই কোষের মাঝামাঝি যে অঞ্চল, এটাকে বিষুবীয় অঞ্চল বলা হয়। এই প্রোমেটাফেজে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকে, অর্থাৎ ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের আশেপাশেই অবস্থান করে। এভাবে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের কাছাকাছি আস্তে আস্তে যখন সেন্ট্রোমিয়ারগুলো একদম বিষুবীয় রেখা বরাবর অবস্থান করবে, তখনই কিন্তু প্রোমেটাফেজ শেষ, মেটাফেজ শুরু। আমি এখানে তোমাদেরকে একটু দেখাইতে চাচ্ছি। দেখো এই যে কোষের মাঝ বরাবর যে রেখাটা, এই রেখাটা হচ্ছে বিষুবীয় রেখা। আর আমি ধরে নিলাম যে বিষুবীয় রেখা থেকে এই মেরুর দিকের কিছুটা অঞ্চল আর এই মেরুর দিকের কিছুটা অঞ্চল। তাহলে এই অঞ্চলটা কিন্তু দেখো, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু বিষুবীয় অঞ্চল। আর এই যে মাঝ বরাবর যে রেখা, এটা কিন্তু বিষুবীয় রেখা। কাজে এই বিষুবীয় রেখা থেকে এই মেরুর দূরত্ব যতটুকু হবে, বিষুবীয় রেখা থেকে এই মেরুর দূরত্ব ততটুকুই হবে। তাহলে এই যে দেখো দুইটা হলো মেরু, এই দুইটা হচ্ছে মেরু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, যেটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে থাকে। সেটা হলো, তোমরা এই মেরুটাকে একদম এই প্রান্তের সাথে লাগায় দাও, কিন্তু এই মেরুটা প্রান্তের সাথে লাগবে না, এটা প্রান্তের কাছাকাছি থাকবে। এই মেরুটা কিন্তু প্রান্তের কাছে সাইটোপ্লাজমে অবস্থিত। তোমরা এই মাকু যন্ত্র যখন দেওয়া শুরু করো, তখন তোমরা একদম এই
কোষ পর্দার সাথে একদম এরকম করে লাগিয়ে এরকম মাকু যন্ত্র এরকম দাও, কিন্তু এটা হবে না। তোমাকে এই কোষ পর্দার একটু নিচে সাইটোপ্লাজমের মধ্যে এই মেরুটা তোমাকে দিতে হবে। মেটাফেজের তাহলে প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হলো এই সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলের বিষুবীয় রেখা বরাবর অবস্থান করবে আর ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। নাম্বার 2, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস নাই। নাম্বার 3 হচ্ছে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হবে এবং এই দশায় আমরা কয়টা ক্রোমোজোম আছে তা আমরা গুনতে পারব। এরপরের ক্যারেক্টারটা হলো যে প্রোমেটাফেজ দশায় মাকু যন্ত্রের আবির্ভাব ঘটেছিল, কিন্তু মেটাফেজ দশায় মাকু যন্ত্র পূর্ণভাবে বিকশিত হয়েছে। এখানে মাকু যন্ত্রকে আমরা একদম পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। দেখো এই যে তন্তুটা, এই তন্তুর সাথে কিন্তু দেখো সেন্ট্রোমিয়ারের কোনো কানেকশন নাই, তাহলে এটাকে আমরা বলবো মাকু তন্তু বা স্পিন্ডল তন্তু। এই তন্তুটা কিন্তু দেখো সেন্ট্রোমিয়ারের সাথে কানেক্টেড, তাহলে এই যে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত এই তন্তুকে আমরা বলবো আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। আমরা যদি প্রাণী কোষের বেলায় আসি তাহলে এই তন্তুটা আবার এই যে এই তন্তুটা হচ্ছে স্পিন্ডল তন্তু, আর এই তন্তুটা আবার এই তন্তুটা এরা হলো ক্রোমোজোমাল তন্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মেটাফেজের শেষের দিকে কি ঘটনা ঘটছে একটু জেনে নাও। আমি তার আগে একটু একটা ছবি এঁকে নেই। এই যে একটা ধরো সেন্ট্রোমিয়ার, তাহলে এই একটা কিন্তু ক্রোমাটিড, আবার আমি একটু কালিটা চেঞ্জ করে নেই। এই যে আমি কালো দেখাইলাম লম্বা, এটাও কিন্তু একটা ক্রোমাটিড। আমরা কিন্তু একটু আগেই বলেছি প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। এই লাল সুতাটা একটা ক্রোমাটিড আর কালো সুতাটা একটা ক্রোমাটিড। আমি আবার একটু কালিটা চেঞ্জ করে নেই। এবং দেখো এই মেরু থেকে ট্রাকশন ফাইবার এসে এই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়েছে, আর এই মেরু থেকে ট্রাকশন ফাইবার এসে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়েছে। এখন মেটাফেজের শেষের দিকে কি ঘটনাটা ঘটবে সেটা একটু খেয়াল করো। আমি এখানে এই ক্রোমাটিডটাকে মোটা করে দিলাম। আমি এখানে এই ক্রোমাটিডটাকে মোটা করে দিলাম, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখো এই মেটাফেজের শেষের দিকে কি হবে, এই ট্রাকশন ফাইবারটা এই ক্রোমাটিডকে এই মেরুর দিকে টানবে। অর্থাৎ এই ট্রাকশন ফাইবার এই ক্রোমাটিডটাকে এই মেরুর দিকে টানবে, এই ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু এই ক্রোমাটিডকে এই মেরুর দিকে টানবে। তাহলে রেজাল্টটা কি? এই সেন্ট্রোমিয়ারের এই প্রান্তকে যদি এই ট্রাকশন ফাইবার এই মেরুর দিকে টানে, আর এই ট্রাকশন ফাইবার যদি সেন্ট্রোমিয়ারের এই মেরুর দিকে এই প্রান্তের দিকে টানে, তাহলে কিন্তু এই দুইটা ক্রোমাটিড পরস্পর থেকে আলাদা হয়ে যাবে সেন্ট্রোমিয়ার বিভক্তির মাধ্যমে। তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে। এখন শুধু খালি এতটুকু মনে রাখো যে এই দুই অপোজিট ক্রোমোজোমাল তন্তু বিপরীত দিকে সেন্ট্রোমিয়ারকে টানার কারণে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়, যে কারণে দুইটা ক্রোমাটিড ভাগ হয়ে দুই মেরুর দিকে যেতে থাকে। যখনই সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাবে তখনই মেটাফেজ শেষ।
তখনই অ্যানাফেজ শুরু। তোমরা অ্যানাফেজের ছবিতে দেখতে পাচ্ছ যে দেখো এই দুইটা ক্রোমাটিড কিন্তু একসাথে ছিল। দেখো এই ট্র্যাকশন ফাইবার টানার কারণে, এই ট্র্যাকশন ফাইবার টানার কারণে দেখো এই ক্রোমাটিড এই মেরুর দিকে যাচ্ছে আর এই ক্রোমাটিড এই মেরুর দিকে যাচ্ছে। আবার দেখো এই দুই ক্রোমাটিড একসাথে ছিল, দুই ট্র্যাকশন ফাইবার অপোজিট মেরুর দিকে টানার কারণে তারা কিন্তু অপোজিট মেরুর দিকে ভাগ হয়ে যাচ্ছে। এভাবে যতগুলো ক্রোমোজোম থাকবে প্রত্যেকটা ক্রোমোজোম তার যে দুইটা ক্রোমাটিড আছে সেই দুইটা ক্রোমাটিড দুই বিপরীত মেরুর দিকে যাবে। কখনোই একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড এক মেরুর দিকে যাবে না। তার মানে আমরা অ্যানাফেজে দেখতে পাচ্ছি ক্রোমাটিডগুলোর মেরুমুখী চলন, ক্রোমাটিডগুলো মেরুমুখী গমন করছে। সেন্ট্রোমিয়ারগুলো মেরুমুখী আর বাহুগুলো অনুগামী। কোনো নিউক্লিয়ার পর্দা নাই, কোনো নিউক্লিওলাস নাই। আর এই ক্রোমোজোমগুলোকে আমরা কিন্তু এই অ্যানাফেজ দশায় VJIL অক্ষরের মতো দেখব। কিভাবে দেখব আমি তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি। ধরো একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝে আছে আর এদিকে দুই বাহু সমান। তাহলে এই ক্রোমোজোমটাকে যদি ট্র্যাকশন ফাইবার এদিকে টান দেয় তাহলে এই ক্রোমোজোমটা কিন্তু এরকম ভি অক্ষরের মতো আকার ধারণ করবে। তাহলে সেই ক্রোমোজোম ভি অক্ষরের মতো আকার ধারণ করবে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম মাঝে আছে। আর ওই ক্রোমোজোমকে আমরা বলি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আবার যদি এমন হয় যে এখানে দেখো এই ক্রোমোজোমটা কি দেখতে পাচ্ছ যে এটা হলো তার মাঝখান, এটা হচ্ছে তার মাঝখান, সেন্ট্রোমিয়ারটা এখানে আছে। মাঝখানে না থেকে মাঝখান থেকে একটু এক পাশে সরানো। তাহলে যদি ট্র্যাকশন ফাইবার একে একটা মেরুর দিকে টানে তখন ওইটার শেপ হবে এরকম, তখন তার শেপ হবে এরকম, অর্থাৎ ইংরেজি এল অক্ষরের মতো। আবার যদি এমন হয় যে একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে না থেকে প্রান্তের কাছাকাছি থাকে, তাহলে অ্যানাফেজ দশায় যদি ট্র্যাকশন ফাইবার তাকে মেরুর দিকে টান দিয়ে নিয়ে যায় তখন সেই ক্রোমোজোমটা কিন্তু এই যে এইরকম যে অক্ষরের মতো ধারণ করবে। আর যদি কোনো ক্রোমোজোম এমন হয় যে তার সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে আছে আর ট্র্যাকশন ফাইবার তাকে মেরুর দিকে যখন টেনে নিয়ে যাবে তখন সেটা অ্যানাফেজ পর্যায়ে এরকম আই অক্ষরের মতো ধারণ করবে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমরা 4 রকম ক্রোমোজোম দেখতে পাচ্ছি। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝে থাকবে আমরা তাকে বলছি মেটাসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ দশায় ভি অক্ষরের মতো আকার ধারণ করবে। আর যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম মাঝে না থেকে একপাশে একটু সরানো থাকবে তাকে আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ দশায় এল অক্ষরের মতো আকার ধারণ করে। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম প্রান্তে না থেকে প্রান্তের কাছাকাছি থাকে ওই ক্রোমোজোমকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এই অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম তোমার অ্যানাফেজ দশায় যে অক্ষরের মতো আকার ধারণ করে। আর যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একটা প্রান্তে থাকে তাকে বলে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। সেই টেলোসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ দশায় ইংরেজি আই অক্ষরের মতো আকার ধারণ করে। তাহলে এই ক্রোমোজোমগুলো যতক্ষণ মেরুতে না পৌঁছাবে ততক্ষণ অ্যানাফেজ ধাপ থাকবে। যখনই মেরুতে পৌঁছে যাবে তখনই অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটবে এবং টেলোফেজ ধাপের সূচনা ঘটবে। ক্রোমাটিডগুলো মেরুতে যাওয়ার পরপরই তারা প্যাচ খুলে লম্বা সরু
সুতার মতো হবে, পানি শোষণ করবে এবং ওই ক্রোমাটিডগুলোকে বা ওই অপত্য ক্রোমোজোমগুলোকে ঘিরে নতুন করে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে। ফলে একটা কোষের দুই মেরুতে, দুই প্রান্তে দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। আমরা কিন্তু ক্যারিওকাইনেসিসের সংজ্ঞায় বলেছিলাম যে একটা কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়ার প্রক্রিয়াটাই হলো ক্যারিওকাইনেসিস। তাহলে আমরা টেলোফেজের শেষের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোষের দুই মেরুতে দুইটা অপত্য নিউক্লিয়াসের আবির্ভাব ঘটেছে, অর্থাৎ ক্যারিওকাইনেসিসটা সম্পন্ন হয়েছে। তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষের টেলোফেজের ছবি আর প্রাণী কোষের টেলোফেজের ছবি। এই টেলোফেজের পরপরই শুরু হয়ে যাবে সাইটোকাইনেসিস। সাইটো মানে কি? সাইটো মানে কোষ, কাইনেসিস মানে ভাগ হয়ে যাওয়া, তার মানে কোষটা ভাগ হবে। এখন এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ভাগ হওয়ার ধরন ভিন্ন, কারণ উদ্ভিদ কোষে শক্ত দৃঢ় কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষের এই সাইটোকাইনেসিস ঘটবে কোষ প্লেট তৈরির মাধ্যমে। প্রথমে এই ঠিক বিষুবীয় অঞ্চল বরাবর গোলজি বস্তুর ভাঙ্গা অংশ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভাঙ্গা অংশ, কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে এগুলোর ভাঙ্গা অংশ এই মাছ বরাবর জমা হয়ে একীভূত হয়ে একটা প্রথমে জেলির মতো পার্টিশন তৈরি হবে। এই জেলির মতো পার্টিশনটাই হলো কোষ প্লেট। পরবর্তীতে কোষ প্লেটের উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো জমা হয়ে কোষ প্রাচীর তৈরি হবে। কিন্তু প্রাণী কোষের বেলায় কোনো কোষ প্লেট তৈরি হবে না, যেহেতু প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। আমরা অনেকক্ষণ ধরে একটি চুইনগাম চিবানোর পর চুইনগামের দুই মাথাটাকে যদি আমরা টান দেই, তাহলে মাঝখান দিয়ে যেভাবে ধীরে 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 সরু হয়ে চুইনগাম দুইটা টুকরা হয়ে যায়, এই প্রাণী কোষও ঠিক তাই। মাঝখান দিয়ে আস্তে আস্তে ওরকম সরু হয়ে তার সাইটোকাইনেসিসটা সম্পন্ন হবে। চলে যাওয়া যাক এবার সাইটোকাইনেসিসে। আমি সেখানে কয়েকটা অ্যানিমেশন দেখাচ্ছি, দেখো। সেই অ্যানিমেশনে তোমরা সাইটোকাইনেসিস দেখতে পাচ্ছ। এটা হলো উদ্ভিদ কোষ আর এই দুইটা হলো প্রাণী কোষ। দেখো সেই চুইনগাম ভাগ হওয়ার মতো আস্তে আস্তে দেখো আলাদা হয়ে গেল। এই যে এখানে দেখো আস্তে 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 দুইটা কোষ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখো দুইটা কোষ আলাদা হয়ে গেল। আবার দেখো এখানে উদ্ভিদ কোষের বেলায় দেখে যে কোষ প্লেট তৈরি হলো, তারপর কোষ প্লেটের উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ জমা হয়ে কোষ প্রাচীর তৈরি হলো। দেখো দুইটা কোষ আলাদা হয়ে গেল। আর প্রাণী কোষের বেলায় দেখো কোনো কোষ প্লেট তৈরি হবে না। এভাবে সাইটোকাইনেসিস সম্পন্ন হবে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বেলায় এই সাইটোকাইনেসিসের ধরনটা ভিন্ন। তাহলে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা আমাদের শেষ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মাইটোসিস কোষ বিভাজন বুঝতে পেরেছ। আমি তো একটা ধাপের সাথে আরেকটা ধাপের কম্পেয়ার করে আমি পড়িয়েছি যে একটা ধাপ কখন শেষ হলো আর একটা ধাপ কখন শুরু হলো। তুমিও যখন পড়বা তখন এই বিষয়টা খেয়াল রাখবা যে একটা ধাপ কখন শেষ হলো আর আরেকটা ধাপ, তার পরবর্তী ধাপ কখন শুরু হলো। আর বুঝতেই পারছো যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা এটা কিন্তু একটা বোঝার বিষয়, এটা কিন্তু মুখস্থের বিষয় না। যদি তুমি না বুঝে মুখস্থ করো তাহলে তোমার এক ধাপের বৈশিষ্ট্য আর এক ধাপের মধ্যে চলে যাবে। আমরা অ্যানাফেজ পর্যায়ে যখন পড়াই তখন কিন্তু আমরা অলরেডি এটা আলোচনা করেছি যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমের প্রকারভেদ।
তবুও আমি আলাদা করে আরেকটা প্লেট তৈরি করেছি তোমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। দেখো এই ক্রোমোজোমের মাঝে সেন্ট্রোমিয়ার আছে, এটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। দেখো এটা অ্যানাফেজ দশায় ভি শেপ হবে। এটা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা একদম সেন্ট্রোমিয়ারটা মাঝে না থেকে মাঝ থেকে একটু এক পাশে থাকে, এটাকে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এটা অ্যানাফেজ দশায় ইংরেজি এল অক্ষরের মতো ধারণ করবে। এটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে না থেকে প্রান্তের কাছাকাছি থাকে। অ্যানাফেজ দশায় এটা যে অক্ষরের মতো আকার ধারণ করবে। আর এটা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, এই ধরনের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে থাকে। তাহলে আমরা ক্রোমোজোমের যে প্রকারভেদ আমরা সেটা আলোচনা করলাম। এবার একটু আমরা জেনে নেই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। দেখো এই যে একটা হাতি দেখতে পাচ্ছ, এই বাচ্চা হাতিটাই কিন্তু একসময় ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে মা হাতিতে পরিণত হবে। যদি তার মাইটোসিস কোষ বিভাজন না হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। কাজে বহুকোষী জীবের যে দৈহিক বৃদ্ধি, সেই দৈহিক বৃদ্ধিটা কিন্তু ঘটে থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। ছবিতে দেখতে পাচ্ছ সাপ তার খোলস পাল্টাচ্ছে, গিরগিটি তার খোলস পাল্টাচ্ছে। আবার আমরা দেখেছি আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে বা অপারেশন করে কিছু মাংসের কিছু অংশকে কেটে ফেলে দিলে আস্তে আস্তে ওই জায়গাটা আবার ভরাট হয়ে যায়। হয়তো একটু সময় লাগে কিন্তু ভরাট হয়ে যায়। তোমরা জানো যে আমাদের দেহে যে রক্তকণিকাগুলো আছে, লোহিত রক্তকণিকা 4 মাস বেঁচে থাকে, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এরা 8 থেকে 12-13 দিন বাঁচে। তার মানে এগুলো কিন্তু 4 মাস বা 8 থেকে 12 দিন পর মরে যায়। তাহলে আবার নতুন করে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে আমাদের দেহের মধ্যে কিন্তু প্রতিনিয়তই অস্থি মজ্জার মধ্যে মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু স্টেম সেল থেকে এই ব্লাড সেলগুলো কিন্তু তৈরি হচ্ছে। এই যে ক্ষয়পূরণ সাধন, এই ক্ষয়পূরণ সাধন কিন্তু তোমার এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হবে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সমগুণ সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হয়। যে কোষ তৈরি হবে তা সমগুণ সম্পন্ন হবে, তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকবে। যেহেতু ক্রোমোজোম সংখ্যা এবং গুণাবলী মাতৃকোষের অনুরূপ হয়, কাজেই মাইটোসিস প্রক্রিয়ায় যদি কোনো জীব বংশবৃদ্ধি করে থাকে তাহলে তার বংশধর কিন্তু একদম মাতৃদেহের মতো হবে। এই যে আমরা যে কলম চারা লাগাই, অর্থাৎ একটা গাছের ডাল থেকে আমরা কলম তৈরি করে ওই ডাল থেকে যে আমরা চারা গাছ তৈরি করি বা নতুন একটা গাছ তৈরি করি, সেই গাছটা কিন্তু হুবহু একদম ওই মাতৃ উদ্ভিদের মতো হবে। কেন হবে? কারণ সেখানে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তার দৈহিক বৃদ্ধি ঘটছে। যেটা আমরা আলোচনা করলাম, দেখো এটা মাদার গোলাপ গাছ, এর একটা ডাল লাগাই দিলাম, দেখো পরবর্তীতে এই ডাল থেকে কিন্তু এই গোলাপ গাছটা হয়েছে একদম হুবহু কিন্তু একদম মাতৃ উদ্ভিদের মতো। মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু অঙ্গজনন সম্পন্ন হয়ে থাকে, মাতৃগুণ অক্ষুণ্ণ থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে জীবের দৈহিক বৃদ্ধির জন্য মাইটোসিসের গুরুত্ব রয়েছে, ক্ষতপূরণের জন্য মাইটোসিসের গুরুত্ব রয়েছে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি, সংখ্যা এবং গুণ অব্যাহত রাখতে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব রয়েছে। কোষের শেপ এবং সাইজ ঠিক থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। জননাঙ্গ তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আমরা অনেক সময় আমরা মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করি। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়।
একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরির একটা সময় নির্দিষ্ট আছে। এক এক জীবের ক্ষেত্রে এই সময়টা কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু একটা জীবের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়া একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হওয়ার সময় মোটামুটি সুনির্দিষ্ট। কিন্তু অনেক সময় আমাদের দেহে এই মাইটোসিস কোষ বিভাজনের যে স্বাভাবিক নিয়ন্ত্রণ, এই স্বাভাবিক নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায়। যখন স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে তখন অস্বাভাবিকভাবে মাইটোসিস কোষ বিভাজনটা চলবে। আর অস্বাভাবিকভাবে যখন দ্রুত মাইটোসিস কোষ বিভাজন চলবে তখন কোষের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। দেহের কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি মাইটোসিস কোষ বিভাজনটা দ্রুত হারে চলে আর অন্য সকল জায়গায় যদি স্বাভাবিকভাবে চলে, তাহলে যে জায়গায় কোষ বিভাজনটা দ্রুত চলল ওই জায়গায় বাড়তি কোষের তৈরি হবে, অর্থাৎ টিউমারের জন্ম হতে পারে। আবার ক্যান্সার মানে হলো দেহের ভিতরে অতিরিক্ত কোষ সৃষ্টি, দ্রুত গতিতে কোষ সৃষ্টি। প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। এই ভাইরাসে E6, E7 নামে দুইটা জিন আছে। এই দুইটা জিন এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিনের কার্যক্ষমতাকে নষ্ট করে দেয়। তখন কোষ বিভাজনের যে স্বাভাবিক নিয়ন্ত্রণ সেটা নষ্ট হয়ে যায়। দ্রুত কোষ বিভাজন চলতে থাকে, অর্থাৎ যে সময় একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হওয়ার কথা ওই সময় হয়তো একটা কোষ থেকে দুইয়ের অধিক কোষ তৈরি হয়ে যায়, যে কারণেই টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হয়। কাজে এটাকে আমরা বলছি অস্বাভাবিক কোষ বিভাজন। এটা কোনো কোষ বিভাজনের প্রকারভেদ না, এটা একটা অনিয়ন্ত্রিত মাইটোসিস। অস্বাভাবিক কোষ বিভাজনের ক্ষতিকর প্রভাবটা কি সেটা আমরা জেনে নিলাম। আমরা কিছু অস্বাভাবিক কোষ বিভাজনের আমরা ছবি দেখে নেই। দেখো, কোলন ক্যান্সার হয়েছে, এখানে দেখো অস্বাভাবিক কোষ বিভাজনের কারণে কোলন ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার, অস্বাভাবিক কোষ বিভাজনের কারণে ব্লাড ক্যান্সার হতে পারে। স্কিন ক্যান্সার হতে পারে, লাংস ক্যান্সার হতে পারে। বাচ্চার ব্রেনে যে টিউমার হয়েছে এটাও অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। দেখো, আমরা উদ্ভিদেও কিন্তু অস্বাভাবিক গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। কাজে এই অ্যাবনর্মাল সেল ডিভিশন এটা প্রাণী এবং উদ্ভিদ উভয় ক্ষেত্রেই দেখা যায়। তাহলে এই অ্যাবনর্মাল সেল ডিভিশন এটাকে আমরা এভাবে বলবো যেটা এটা আসলে একটা অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা একটা দ্রুত গতি সম্পন্ন মাইটোসিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব এবং অস্বাভাবিক মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা মিওসিসের গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পড়ানো থেকে তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া থাকলো। মাইটোসিসের ধাপগুলোর চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা অনেক সুন্দর করে ধাপগুলোর ছবি আঁকবে এবং বইয়ে যেভাবে চিহ্নিত করা আছে সেভাবে চিহ্নিত করবে। অনেক ধৈর্য ধরে ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।